ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনীতির নয়, বরং এই সম্পর্ক ইতিহাসের, ঐতিহ্যের, মানুষের এবং স্মৃতিরও। দেশভাগের পর থেকে বহু পরীক্ষার মধ্য দিয়ে এই সম্পর্ক এগিয়ে গিয়েছে। রাজনীতি বদলেছে, সরকার বদলেছে, কখনো উত্তাপ, কখনো দূরত্ব, তবু মানুষের প্রয়োজনেই শেষ পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে, যুদ্ধের সময়, অর্থনৈতিক সংকটে ইন্ডিয়া আর বাংলাদেশ একে অপরের পাশে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। কিন্তু 2024-এর 5 আগস্টের পর এই সম্পর্কে যেন বড় একটা ছেদ পড়ে। নতুন অন্তর্বর্তী সরকার আসার পর 17 মাসে দিল্লি ঢাকার সম্পর্ক কখনো শীতল, কখনো খুব শীতল, আবার কখনো সামান্য উষ্ণ। চোখে চোখ রেখে কথা বলার ছবিও দেখেছে দুই দেশের সাধারণ মানুষ। তবু আজ দুই দেশের মানুষই একটা প্রশ্ন করছে, ফিরবে কি আর আগের মতো এই সম্পর্ক? প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশ্লেষণে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আর মাত্র কয়েকদিন পরই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তুমি আর আমরা কলকাতার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম গত কয়েকদিন। বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা গিয়েছি, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে কথা বলার জন্য। আমরা বেশ কয়েকজনের কথা, বরং আলোচনা শুরু করার আগে বেশ কয়েকটি কথা যেটি ইতিবাচক বলে আমাদের কাছে মনে হয়েছে, যাদের কথার একটা ভ্যালু রয়েছে সামাজিকভাবে, আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে ইতিবাচক ভ্যালু পড়বে বা শুনলে। আমাদের জয়ন্ত ঘোষাল, অমর মিত্র। জয়ন্ত ঘোষালকে, জয়ন্ত ঘোষাল তুমি জানো, দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় দিল্লিতে ব্যুরো চিফ ছিলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করেছেন এবং অত্যন্ত প্রভাবশালী বাংলাদেশ এবং ভারতের বাঙালি পাঠকদের কাছে, আমি বলবো বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি পাঠকদের কাছে আনন্দবাজার মানেই জয়ন্ত ঘোষাল, জয়ন্ত ঘোষাল মানেই আনন্দবাজার নামে পরিচিত ছিলেন দীর্ঘ সময়। অমর মিত্র, তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক, তিনি বললেন, এবং সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী, আমাদের প্রথম কলকাতায় নিয়মিত স্ক্রিন শেয়ার করি আমরা। এদের কথা তুমি শুনলে কিভাবে দেখছো বিষয়টি? দেখো, ভারতের একজন নাগরিক, পেশাগত জীবনে আমিও সাংবাদিক। তুমি জয়ন্তদার কথা বললে, জয়ন্তদা একটা বর্ষিয়ান সাংবাদিক এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি তার হাতের মুঠোয়, এবং এটা বললে ভুল হবে না, তাকে লালকৃষ্ণ আদবানির পুত্র বলে সম্বোধন করে অনেকে। দিল্লির রাজনীতি মানে দিল্লির রাজনীতি বা রাজ্য রাজনীতি বা দক্ষিণ এশিয়ার রাজনীতি যার একেবারে হাতের তালুর মধ্যে, সেই মানুষটি যখন বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে যে টানাপোড়েনের মধ্যেই থাকুক না কেন, সে আশাবাদী বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার পর আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ভোট দেবে, ভারত সরকার তার পাশেই থাকবে। যেটা আমরাও আগে বলেছিলাম এবং আমাদের প্রথম কলকাতার দিক নির্দেশনা, যেটা আমরা যে ভাবনাটা আমরা বিস্তার করার চেষ্টা করি, আমাদের দর্শকদের মধ্যে জানান দেওয়ার চেষ্টা করি যে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আমাদের গলার আওয়াজ সবসময় উচ্চস্বরে থাকবে। আমাদের সেই ভাবনা, আমাদের মস্তিষ্ক প্রসূত ভাবনার আমাদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের কিন্তু বাস্তবায়ন রূপ আমরা জয়ন্তদার বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুনতে পেয়েছি, যেটা আমরা আমাদের প্রথম কলকাতার দর্শকদের মধ্যে ইতিমধ্যে শেয়ার করলাম। যেটা আমি বিশ্বাস করি যে জয়ন্তদার কথার মধ্য দিয়ে যে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের যে সম্পর্ক, সেটা কোনোভাবেই নষ্ট হওয়ার জায়গায় যেতে পারে না। যতই বিদ্বেষ আসুক, যতই টানাপোড়েন আসুক, যতই বিভেদ আসুক, এগুলো সবকিছু ম্লান হয়ে যাবে আমাদের দুদেশের ঐতিহাসিক সম্পর্কের মধ্য দিয়ে। বাস্তবিক ক্ষেত্রে পররাষ্ট্রনীতি, কূটনৈতিক ক্ষেত্রে দুটো দেশের, দুটো সরকার, দুটো দেশের সরকারের সবসময় পাশে ছিল, আছে, এখন বর্তমানেও থাকবে এবং আগামীতেও থাকবে। সেই আশাবাদী তারা ব্যক্ত করেছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, সে আশার বাণীও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। শুধু তাই না, জয়ন্তদার কথা নয়, সাহিত্যিক অমর মিত্র অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, যার পাঠক এদেশে যেমন রয়েছে, ওপার বাংলাতেও রয়েছে। এবং এটা এবারের যে কলকাতা 49তম কলকাতা বইমেলা, যে বইমেলার মধ্যে 50তম গন্ধ থাকছে, এবারের বইমেলাতে যেমন উদ্যোক্তারা, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং গিল্ডের যিনি সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, তিনি জানিয়েছিলেন যে পররাষ্ট্র দপ্তর থেকে, ভারতের পররাষ্ট্র থেকে সবুজ সংকেত না আসায় তারা এবারে বাংলাদেশকে যুক্ত করতে পারেনি। তবু আমাদের বিশ্বাস যে 2026-এর যে বছরটি আমাদের শুরু হয়েছে, আজকে
দ্বিতীয় মাসের 2 তারিখ, এবং কয়েকদিন বাদেই বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব শুরু হবে, এবং সেই উৎসবের মধ্য দিয়ে যে দিক নির্দেশনা বাংলাদেশের সাধারণ মানুষ ভোটার দেবেন, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের নিজের বা তাদের দেশের জন্য তো ভালো হবেই, এবং পাশাপাশি আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে যে স্থিতিশীলতা, যে অর্থনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক যে একটা ভারসাম্য, সামগ্রিকভাবে যে যোগাযোগ ব্যবস্থা এবং কূটনৈতিক সুসম্পর্কের যে একটা বলয়, সেই বলয়ের মধ্যে এগোবে, মানে সেই বাংলাদেশের সাধারণ মানুষ ভোটাররা ভোট দিয়ে সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যাবেন। এবং বাংলাদেশ শুধু তো এককভাবে নয়, একটি পৃথিবীতে এখন একটি দেশ, তাদের হয়তো অভ্যন্তরীণ, তারা স্বাধীন সার্বভৌম দেশ, তাদের নিজের সরকার তারা নিজেরা ঠিক করবেন, রাজনৈতিক আদর্শ তারা নিজেরা ঠিক করবেন, কার কোন দেশের সঙ্গে সম্পর্ক তারা রাখতে চান কিংবা রাখতে চান না, বা কোন দেশের সঙ্গে তারা সম্পর্কটা অনেকটা হালকা রাখতে চান, শীতল রাখতে চান, সেটা তারা নির্ধারণ করবেন। কিন্তু বাস্তবিক অর্থে এখন পৃথিবীর কোনো দেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক না রেখে চলার কোনো জায়গা নেই, এবং সেটি কোনো দেশের সাধারণ মানুষের জন্যই সুখকর হয় না। শুধু তাই নয়, আমরা আমাদের কলকাতার সমাজের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গেও আমরা কথা বলেছি। যেমন তুমি চেনো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন চিকিৎসক, বলা ভালো বাংলাদেশেও যার সুনাম রয়েছে, উনি কলকাতার একটি বড় বেসরকারি হাসপাতালের একটি বিভাগীয় প্রধান, ডাক্তার অরিন্দম বিশ্বাস বাংলাদেশে প্রচুর রোগী তার কাছে আসেন, এবং সে কারণেই অনেকের কাছে তিনি ভগবান বলেও পরিচিত। স্বাভাবিকভাবেই রোগীদের কাছে চিকিৎসকরা ভগবান হিসেবে থাকে। তো বিশ্বাসের বক্তব্য, দেখো, বিষয়টা যে ডাক্তারবাবু যে কথাটা বললেন সেটা তো একেবারে সত্যি কথা, যে একটা নতুন সরকার গঠন হলে সবাই আশাবাদ ব্যক্ত করছে যে আমাদের এই ভারত বাংলাদেশের যে টানাপোড়েন পরিস্থিতি 2024-এর 5ই আগস্টের পর থেকে যে চলছে, তাতে যারা সত্যি মানে নিরপেক্ষ, মানে যারা বিশ্বাস করে যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, ভৌগোলিক সম্পর্ক আছে, সাংস্কৃতিক সম্পর্ক আছে, ভাষাগত সম্পর্ক আছে, তারা এখন কেউই ভালো নেই। সেই জন্য এই ভালো না থাকা যত দ্রুততার সঙ্গে সুস্থতায় ফিরিয়ে আনা যায়, সেই সুস্থতার দিনটা আমরা সকলে আশা করছি যে 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের শান্তির জন্য, তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার জন্য তারা যাকে ঢাকার মসনদে সরকারে আনবেন, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ভারতের সাধারণ মানুষ কোনো পক্ষ নিয়ে নয়, সাধারণ মানুষের পক্ষে, সকলের পক্ষে যে ভাষা উচ্চারিত হবে, যে অধিকার প্রতিষ্ঠা পাবে, তার পাশে ডাক্তারবাবু যেমন আছেন, বিদগ্ধ জনেরা যেটা বলছেন, আমরাও যেটা বলছি। এবং আমরা দেখেছি যে এই যে টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে, তাতে যে বাংলাদেশের মানুষের পাশে এদেশের মানুষ কেউ অখুশি, বিরক্ত, তাদের মধ্যেও যেন একটা বিভেদের স্বর, কিন্তু এই স্বর কিন্তু এই ব্যথা থেকে, গত 17-18 মাসের ব্যথা থেকে আমরা বহু মানুষের মত বা মতান্তরের কথা আমরা শুনেছি, দেখেছি। কলকাতা বুক ফেয়ারে বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, প্রকাশক, চিকিৎসক তো পেলাম, সাংবাদিক বন্ধুরা আরো বলেছেন, বিভিন্ন মানুষজন বলেছেন, সবার প্রতিক্রিয়াই আমরা দেখাবো এবং শুনবো। কিন্তু সকলের একটাই ব্যথা, সকলেরই একটা ব্যথা, যে আর ভালো লাগছে না, যত তাড়াতাড়ি আমাদের সুসম্পর্ক আবার বাস্তবের পথে হাঁটতে পারে, তাহলে আমরা সকলেই খুশি থাকবো। তার জন্য একটাই আশাবাদ, 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। দেখো পরমাশিস, দিল্লি প্রত্যাশা ছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দ্বিপাক্ষিক সম্পর্ক আবার স্বাভাবিক হবে, ভিসা সহ নানা বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে, মানুষের যোগাযোগ ফিরবে আগের জায়গায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক রসায়ন এখনো পর্যন্ত স্থির হয়নি। প্রশ্ন একটাই ছিল যে নির্বাচন কবে হবে। নির্বাচন এখন দৃশ্যমান, 12 তারিখ কাছাকাছি সময় চলে এসছে। কিন্তু যেটা বিষয় পরমাশিস, আমরা দেখেছি খুব স্পেসিফিক, কলকাতা বইমেলায় আমাদের একজন খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যিনি কাজ করেন, আমাদের একজন শিক্ষাবিদ, ভাষাবিদ ডক্টর ইমানুল হক যোগ করছি যে দেখো, ঢাকা দিল্লি সম্পর্কের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কলকাতায়। এটি ইমানুল দাও বললেন। রাজনৈতিক যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, সবচেয়ে বড় কথা মানুষের সম্পর্ক। দেখো, এটা ইতিহাস স্বীকৃত, সকলেই জানে। আজকে যারা আমাদের এপারের তীব্র এবং কট্টর বাংলাদেশের এই মুহূর্তে যে সেই নীতি বা ভারত বিদ্বেষী নীতির, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি মানুষও অনেক কট্টর বিরোধী, এবং একই রকম ভাবে বাংলাদেশেও শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া কিংবা গত 15 বছর দিল্লির এক চোখা নীতির কারণে বাংলাদেশের অভ্যন্তরেও একেবারে কট্টর ভারত বিরোধিতা
দেখা যাচ্ছে বা রয়েছে। কিন্তু এটা অস্বীকার করার মতো জায়গা নেই। শহর কলকাতা 1971 সালে বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রায় 1.5 কোটি শরণার্থীকে এই কলকাতা তার বুকে জায়গা করে নিয়েছিল। সুতরাং সেই স্মৃতি আজও এই শহরের মানসিকতার সঙ্গে একেবারে রক্তে মজ্জায় জড়িয়ে রয়েছে, উপেক্ষা করার কোনো জায়গা নেই। আজকে ঢাকা দিল্লির যে সম্পর্ক, তাতে কলকাতা সবচেয়ে বেশি ভুক্তভোগী। দেখো, ইমানুল্লাহ যে কথাটা বলেছে, আমি ইমানুল্লাহর সঙ্গে 100% না 1000% আমি সহমত পোষণ করছি। তুমি জানো, সম্প্রতি ভারত বাংলাদেশের আমদানি রপ্তানির যে হার, এই টানাপোড়েনের পরিস্থিতির মধ্যেও যতদূর জানি 12% 8 থেকে 12% বেড়েছে। তো ওই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ট্যাক্স বা যে মুনাফা, এটা তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মানে কোষাগারে সেই টাকাটা যায়, কিন্তু সরাসরি এই যে টানাপোড়েনের ক্ষেত্রে যে ভিসা বন্ধ, পর্যটক ভিসা বিশেষ করে বন্ধ, আর অন্যান্য ভিসাগুলো চালু আছে কম বেশি, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই যে ভারত বাংলাদেশের পর্যটক আসাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক উন্নতির একটা প্রসারণ ঘটে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে তো আছেই, সরাসরি যেটা উপকৃত হয় পশ্চিমবঙ্গে বা কলকাতার অর্থনীতিতে, সেটা কিন্তু সরাসরি আঘাতপ্রাপ্ত হচ্ছে। কিন্তু বাংলার চাল গুজরাট মারফত কিন্তু বাংলাদেশে রপ্তানি হচ্ছে। তুমি জানো যে কলকাতা শহরের উপকণ্ঠে নিউ টাউন, দক্ষিণ কলকাতা এবং কলকাতা থেকে এখান থেকে যায় দক্ষিণ কলকাতা থেকে যায়, কলকাতা থেকে দক্ষিণ ভারতে যায়, টোটাল চিকিৎসা পরিষেবা কিন্তু এই মুহূর্তে ব্যাহত হচ্ছে। তাতে এখানকার যারা চিকিৎসা প্রতিষ্ঠান চালান, তারা যেমন অর্থনৈতিকভাবে ব্যাহত হচ্ছে তাদের বিজনেস, কেন একটা বিজনেস লুকিয়ে থাকে, আবার মানুষও কিন্তু ওপার বাংলার মানুষরা কিন্তু পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছে। তুমি জানো যে ভারতবর্ষের এই মুহূর্তে কিন্তু একটা বাংলাদেশি তকমায় একটা বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একটা অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে কিন্তু একটা এসআইআর এর নামে একটা কিন্তু ঘাত প্রতিঘাতের পরিবেশ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বাংলা, বিশেষ করে বাংলা অর্থাৎ কলকাতা, পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এটা কিন্তু কারা করাচ্ছে, কেন করাচ্ছে, আমরা সবটা জানি, অনেক সময় আমরা বলতে পারি না। আমরা ভারতীয়, অবশ্যই ভারত সরকারের পক্ষে কথা বলবো, কিন্তু কোথাও যেন আমরা বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা কম বেশি আক্রান্ত হচ্ছি। এই দেখো, বিদ্বেষ আমি আমি যত তোমাকে দ্রুততার সঙ্গে মেটাতে হবে। দেখো, আমি আমি তুমি যেটা বলছিলে অত্যন্ত প্রাসঙ্গিক, যৌক্তিক। আমি তোমাকে একটু থামালাম, এই কারণে থামালাম যে দর্শক যারা রয়েছেন তারা হয়তো তোমার এই বক্তব্য শুনে একটা মন্তব্য করে দেবেন। পরমাশিস, আমার তুমি জানো ভালো করে যে এই যে বিদ্বেষ তুমি যেটা বলতে যাচ্ছ, যে বাঙালি, বাংলা ভাষাভাষী বা পশ্চিমবঙ্গকে একটা আলাদাভাবে জায়গা করে দেখা হচ্ছে, এবং সেটির শিরোনাম হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বাংলাদেশি, তাই তো? এই একদমই তাই। বিষয়টি আবার একই রকম ভাবে বাংলাদেশের অভ্যন্তরেও এই ভারতীয় আধিপত্যবাদী, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিভাজন বা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। শুধু যে ভারতের অভ্যন্তরে আমাদের পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই অঞ্চলে বাংলাদেশ বিদ্বেষী মনোভাবকে একেবারে পরিকল্পিতভাবে জাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একই রকম ভাবে, মানে শুধুমাত্র একতরফা বললে হবে না পরমাশিস। এটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরেও গত কয়েক বছর ধরে একদম কৌশলে পেছন থেকে কারা করছেন সেটি অবশ্য আমরা বলতে পারবো না। আমরা হয়তো কিছুটা রাজনৈতিকভাবে দায় চাপাতে পারি, কিন্তু ভেতর থেকে এই পেছনে কাদের ইন্ধন, কারা এটাকে পরিকল্পিতভাবে ছড়াচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরেও ভারত বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদের বিষয়টি একটা প্রাতিষ্ঠানিক জায়গা পেয়েছে। এবার বলো। দেখো, যে সম্পর্ক শিকড়ের সম্পর্ক, যে সম্পর্ক আত্মার সম্পর্ক, সেটা রাজনীতির অলিন্দে থাকার জন্য কোনো কুচক্রী রাজনীতির যারা কৌশল করে, কূটনীতি করে, তারা যে ঘটাচ্ছে না, তার কি প্রমাণ আছে? আমি আরেকটু থামাবো, মানে আমাদের কাছে দুজনের এমন বক্তব্য রয়েছে এবং দুজনই কলকাতার সিনিয়র সাংবাদিক, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করেন। সুমন দা এবং সুমনের বক্তব্য প্রায় সিমিলার, মানে দুজনের বক্তব্যের যে টিউনিং, স্বর বা তাদের মধ্যে যে আক্ষেপ, ক্ষোভ এবং একটা পাল্টা দেয়ার যে একটা যুক্তি, সেটা একদম পরিষ্কার। তুমি, আমি এবং আমাদের দর্শকরাও বুঝতে পারলেন। তুমি এটাকে কিভাবে দেখছো?
দেখো, বিষয়টা হচ্ছে সুমন ভট্টাচার্যদা যে কথাটা বললেন সেটা অত্যন্ত বাস্তবচিত একটা বক্তব্য। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি পরমাশিস, তুমি ব্যাখ্যা করো। আমি খুবই দুঃখিত, তোমাকে একটু থামিয়ে বলছি, কারণ দর্শক অত্যন্ত প্রতিক্রিয়াশীল। আলোচনা শোনার পরই লিখে তাদের রিয়াকশন দেবেন, কিন্তু লিখে দেওয়ার আগে আমি সুমন ভট্টাচার্য সম্পর্কে শুধু একটু কথা বলি। সুমন ভট্টাচার্য ভারত বাংলাদেশের সম্পর্ক বা কখনো পিছিয়ে পড়া সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা ঐতিহাসিক রোল রয়েছে। সুমন ভট্টাচার্য যিনি এই কথাটা বললেন, আমি তার পক্ষে অবস্থান নিচ্ছি এমনটি ভাবার কোনো কারণ নেই। তিনি স্পেসিফিক কয়েকটি বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন। আমার বিশ্বাস সুমন ভট্টাচার্যের বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে সুমন ভট্টাচার্যের এই বক্তব্যটি নয়। তুমি যেটা বলছিলে যে কয়েকজন রাজনীতিক যারা মূলত ভারত বিরোধিতাই তাদের মূলত রাজনৈতিক আইডিওলজি, তাদেরই পাল্টা উনি বলেছেন। এবার আমার এই বক্তব্য এবং সুমনদার বক্তব্যের সঙ্গে তুমি কোনো রাজনীতিকরা যদি ভারত বাংলাদেশের বিদ্বেষ দেখিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বাস্তবচিত হতে হবে। বাস্তবচিত কি? কেউ যদি বলে বাংলাদেশের জনসংখ্যা কত আর ভারতের জনসংখ্যা কত, তখন তো বলতেই হবে সঠিক সংখ্যাটা। তো সুমনদা একেবারে বাস্তবচিত প্রেক্ষাপটে, সুমনদা ভারত বাংলাদেশের সম্পর্ক, সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে বাস্তবচিত্ত, আমি আবারও বলছি, উনি কখনো বায়াস্ট মূলক কথা বলেন না, তথ্য সমৃদ্ধ উদাহরণ, এক্সাম্পল, যৌক্তিকভাবে বক্তব্য রাখেন এবং ভারতবর্ষের প্রায় সমস্ত গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরা হয় অ্যানালাইসিস, বিশ্লেষক হিসেবে। সূর্য তো পূর্ব দিকেই ওঠে, পশ্চিম দিকেই অস্ত যায়। আমি বিশ্লেষণ ব্যাখ্যায় যদি ঘুরিয়ে বলি, সেটা তো বাস্তবচিত হবে না। যেটা সত্য সেটা সত্যকে তুলে ধরতেই হবে। এখানে গুরুদেব রবীন্দ্রনাথের একটা কথা, আজকে 17 মাসে আমাদের যে টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে, ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ব্যথা, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, সেই জায়গা থেকে কলকাতার বহু স্তরের মানুষ, বহু ব্যক্তিত্বরা এখনো বিশ্বাস করে 12 তারিখের সঠিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক আগামীর পথে আবার সেই মসৃণ, সেই সৌহার্দ্যের, সেই সম্প্রীতির হবে। এখানে বিদ্বেষের কোনো জায়গা থাকবে না। কোনো কুচক্রী রাজনীতিক যারা রাজনীতির অলিন্দে কুচক্রের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিদ্বেষকে হাতিয়ার করে, তাদের কোনো স্থান থাকবে না ভারত এবং বাংলাদেশের মাটিতে। একদমই তাই। আমরা শেষ দিকে চলে এসেছি আমাদের আলোচনার বিষয়। এবার বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কলকাতার বিশিষ্ট জনেরা তারা ঠিক কিভাবে দেখছেন আগামীর ভারত বাংলাদেশের সম্পর্ক, কোন দিকে যাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। পরমাশিস, দেখো, মানুষের মধ্যে কিন্তু মানুষ সবসময় আশা জাগা নিয়ে কথা বলেন। এই যে সুমনদার বক্তব্য অনেকটা একেবারেই তার যে ভেতর থেকে আসা কোথাও তার ক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া সেটা যেন আমরা শুনেছি। জয়ন্ত ঘোষালের বক্তব্য আমরা শুনেছি শীর্ষেন্দু, আমরা শুনেছি ডক্টর ইমানুল হকের মতো বিদগ্ধ ব্যক্তিদের সাহিত্যিক অমর মিত্রের কথা আমরা শুনেছি, সাহিত্যিক অমর মিত্র এবং তার বক্তব্য আমরা শুনেছি। সব মানুষেরই তার নিজস্ব চিন্তা ভাবনা, বোধ, বিবেচনা দিয়ে মানুষ তাদের নিজের মতো করে তারা বলেছেন। কিন্তু আমরা যদি একেবারে সামগ্রিকভাবে ধরি, তাহলে মানুষ কিন্তু বা কলকাতার মানুষ কিন্তু আশায় বুক বাঁধছেন। দেখো, কি সেরকম ভাবে তারা ভাবছেন যে নির্বাচনের পর ফের চালু হবে ঢাকা কলকাতা বাস, চলবে মৈত্রী এক্সপ্রেস, ভিসা প্রক্রিয়া আবার সহজ করবে দিল্লি, শিক্ষা, চিকিৎসা, পর্যটন, এই 3 ক্ষেত্রেই মানুষের যাতায়াত আরো বাড়বে। অনেকে এটাও বলেছেন যে আগের মতো সম্পর্ক ফিরবে। আবার কেউ কেউ বলেছেন যে ফিরবে ঠিকই, কিন্তু কিছুটা আগের মতো নয়, বরং অনেক বাস্তববাদী এবং ভারসাম্যপূর্ণ। আসলে বাংলাদেশের মানুষের দাবিও কিন্তু তাই ছিল যে পুরোপুরি আগের মতো সম্পর্ক তারা চান না। তারা চান যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা হোক, ঢাকা দিল্লির সম্পর্কটা হোক পারস্পরিক সম্মানের এবং ভারসাম্যের। এছাড়া আমরাও বিশ্বাস করি, আমরাও চাই যে এই ভারসাম্যের মধ্যে আসুক। ভারত একটা বড় দেশ, 140 কোটি মানুষ এবং বিশ্বের 4র্থ অর্থনীতির একটি বড় দেশ। স্বাভাবিকভাবেই ভারত যাতে তাদের কূটনৈতিক ব্যবহারে বাংলাদেশকে যাতে কোনোভাবেই ছোট করে না দেখে, আবার বাংলাদেশও ভারতকে সমীহ করে কথা বলবে, ভয় পেয়ে কথা বলবে,
এমনটি নয়, শ্রদ্ধার সঙ্গে কথা বলবে, এখানে আবেগ, এখানে ধর্মীয় দৃষ্টিকোণ সেগুলো আসবে না, খুব সঙ্গতভাবে একটা ভারসাম্যের সম্পর্ক থাকবে। তবু একটা ভয় বা কোথাও একটা আশঙ্কার কাজ করছে কারণ দেখো, গত কয়েক বছরের অভিজ্ঞতা দুদেশের মানুষই অনেকটা নিজেদের মধ্যে নিজেরাই সাবধান হয়েছেন বা সাবধান করেছেন। মানে এখন এই মুহূর্তে যা সম্পর্ক হবে সেটা নিশ্চয়ই আবেগের সম্পর্ক থেকে বরং সম্পর্কটা হবে স্বার্থের ভিত্তিতে, তাই তো? সেটাই তো মনে হচ্ছে। অনেকের মতে যে পুরনো উষ্ণতা হয়তো ফিরবে না, কিন্তু একটা স্থিতিশীলতার জায়গায় আসবে। মানে এই যে ধরো আওয়ামী লীগের সময় যে 15 বছর ঢাকা দিল্লি যে সম্পর্কটা ছিল, রাতারাতি 2024-এর 5 আগস্টের পর সেই সম্পর্কটা কর্পূরের মতো উবে গেল, আবার একটা নতুন সম্পর্ক তৈরি হলো। আবার 12 তারিখের পর নতুন যে সরকার আসবে তার সঙ্গে আবার একটা সম্পর্ক তৈরি হবে, আবার 5 বছর পর রাতারাতি সে সম্পর্কটা উবে যাবে। সেটা তো হওয়া উচিত নয়। তুমি কিভাবে দেখো না, রিফাইন্ড সম্পর্কটা আমি বলছি, স্বার্থের সম্পর্ক কখনোই বলবো না, রিফাইন্ড সম্পর্ক। দেখো, বিষয়টা হচ্ছে বিদ্বেষ, রাগ, অভিমান কোথায় জন্মায়? যখন একটা সম্পর্কের শিকড় থাকে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে চীনের যা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু তা না। অবশ্যই একটা সেন্টিমেন্ট, একটা শিকড়ের সম্পর্ক জড়িয়ে রয়েছে। সেই কারণেই মান অভিমান, রাগ অভিমান, বিদ্বেষ, বিভেদের একটা সৃষ্টি করার কেউ চেষ্টা করে, কেউ সেখানে পরিচালিত হয়। এখন যে ঘটনা, সেটা হচ্ছে অবশ্যই একটা রিফাইন্ড সম্পর্ক, সচেতন সম্পর্ক, সমান সম্মানের সম্পর্ক থাকা উচিত, যেটা থাকেনি আইসিসির। আমি ক্রিকেট প্রসঙ্গে চলে আসলাম। কেউ ছোট কেউ বড় নয়, সকলকে সমতার ভিত্তিতে, সমান সম্মানের ভিত্তিতে উভয়কে সম্মান প্রদর্শন করবে। স্বার্থ তো সেখানে থাকবে। স্বার্থ মানে দ্বিপাক্ষিক সম্পর্ক, সবকিছু নিয়ে চলা, অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা, সংস্কৃতি, অনেক কিছু, বিদ্যুৎ আদান প্রদান, নদীর জল। হ্যাঁ, তো সেখানে এটা তো চলার, বাসে চড়ে, বাসে উঠলে যেমন টিকিট কেটে সিট পেলে বসতে হয়, নাহলে হাতল ধরে দাঁড়াতে হয়, তেমন দুটো দেশ দুজনের হাত ধরে চলবে। এটা স্বার্থ না, এটা পারস্পরিক সম্পর্কের। হ্যাঁ, অবশ্যই রিফাইন্ড সম্পর্ক। ভুল ত্রুটি যা ছিল সেই জায়গাগুলোকে মুছে পরিষ্কার করে, আমরা তো সেটা বাস্তব চিত্রটা দেখলাম। দৃষ্টিভঙ্গির পট পরিবর্তনের মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গির ভাবনারও বিন্যাস হয়েছে, পরিবর্তন হয়েছে। সেটা আমরা ভারত সরকারের বিদেশ মন্ত্রকের কিছু ভূমিকাই সেটা প্রমাণ করে, মুখপাত্রদের বক্তব্য সেটা প্রমাণ করে। তো এটা নিয়ে নতুন করে কিছু নেই। সরকার যেটা আশাবাদ, সাধারণ মানুষও সেটা আশাবাদ ব্যক্ত করছে। ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নির্বাচনে যেটা তারা আশা করছেন, সরকারও যেটা আশা করছে, ভারতের মানুষও সেটা আশা করছে। তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলে। দেখুন প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক একটা সরকারে শুরু হয়নি, একটা সরকারে শেষও হবে না। এই সম্পর্কের ভিত একেবারেই মানুষের মধ্যে। দিল্লি আর ঢাকা যাই করুক, কলকাতা আর ঢাকা মানুষের মানুষের সম্পর্ক জুড়েই থাকবে। আজ কেউ বলছেন আগের মতো হবে না, আবার কেউ বলছেন ভালো হবে, সম্মানের হবে, ভারসাম্যের হবে। হয়তো সম্পর্ক বদলাবে, কিন্তু বন্ধ হয়ে যাবে না। আর এই আশারই এই দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষ আজও তাকিয়ে রয়েছেন সামনের দিকে। আমরাও তাকিয়ে রয়েছি আগামীর দিকে। 12 তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের 12 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দ মতো একটি সরকারকে তারা 5 বছরের জন্য মসনদে বসাবেন। এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে শান্তি ফিরবে, আমাদের উপমহাদেশে শান্তি ফিরবে, স্থিতিশীলতা ফিরবে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে। সেই প্রত্যাশা রেখে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ এখানেই ইতি টানছি। আর এই বিশ্লেষণের কোন মন্তব্য বা কোন অতিথির মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া রয়েছে, বা আজকের এই পর্বে যারা বক্তব্য রাখলেন, সম্পর্ক নিয়ে কথা বললেন, তাদের মন্তব্যের কোন অংশের সঙ্গে বা তাদের মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্নমত কিনা বা সহমত কিনা, সেটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না মন্তব্যের কলামে। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।